আসসালামু আলাইকুম। আমি সামিনা পারভীন, প্রভাষক দর্শন, নবফজনেসি সরকারি কলেজ, লাকসাম, কুমিল্লা। আজকে আমার বিষয় যুক্তিবিদ্যা প্রথম পত্র। আমি যুক্তিবিদ্যা প্রথম পত্র ৬ষ্ঠ অধ্যায় অবরোহ অনুমান থেকে আবর্তিত প্রতিবর্তন বা প্রতি আবর্তন নিয়ে আলোচনা করব। প্রথমে আমি আবর্তিত প্রতিবর্তন বা প্রতি আবর্তনের সংজ্ঞাটি নিয়ে আলোচনা করব। যে অমাধ্যম অনুমানে একটি যুক্তিবাক্য থেকে এমনভাবে আরেকটি যুক্তিবাক্য স্থাপন করা হয় যার উদ্দেশ্য পদ মূল যুক্তিবাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ, তাকে আবর্তিত প্রতিবর্তন বা প্রতি আবর্তন বলে। প্রতি আবর্তন আসলে অনুমানের কোনো মৌলিক প্রক্রিয়া নয়, এটি একটি যৌগিক প্রক্রিয়া। এটার মধ্যে আবর্তন ও প্রতিবর্তন উভয় প্রক্রিয়া নিহিত আছে। প্রতি আবর্তনের নিজস্ব কতগুলো নিয়ম থাকলেও সেই নিয়মগুলো সাধারণত অনুসরণ করা হয় না। তাহলে আবর্তিত প্রতিবর্তন বা প্রতি আবর্তন হচ্ছে একটা অমাধ্যম অনুমান, যেখানে সিদ্ধান্তটা হবে কি, সিদ্ধান্তে উদ্দেশ্য পদ হবে মূল যুক্তিবাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ। আর আবর্তিত প্রতিবর্তন আসলে কোনো মৌলিক প্রক্রিয়া নয়, এটা একটা যৌগিক প্রক্রিয়া, কারণ এটার মধ্যে আবর্তন ও প্রতিবর্তন উভয় প্রক্রিয়াটা নিহিত আছে। এখানে প্রদত্ত বাক্যটিকে প্রথমে প্রতিবর্তন করে যে বাক্য পাওয়া যায় তাকে আবার আবর্তন করলে সিদ্ধান্ত পাওয়া যায়। তাই প্রতি আবর্তনের সহজ নিয়ম হচ্ছে প্রথমে প্রতিবর্তন করে তারপর আবর্তন করা। তাহলে একটি উদাহরণের মাধ্যমে আমি জিনিসটি বুঝিয়ে বলার চেষ্টা করব। প্রথমে হলো এই যুক্তিবাক্য, একটি এই যুক্তিবাক্য নিলাম। এটা হলো সকল কাক হয় কালো। সকল কাক হয় কালো, প্রথমে আমি কি করব, প্রতিবর্তন করব। তাহলে যদি এটাকে প্রতিবর্তন করি তাহলে হবে এই বাক্যকে প্রতিবর্তন করলে এই বাক্য পাওয়া যায়। তাহলে এই বাক্য কোনো কাক নয়, অকালো। তারপরে আবার কি এই বাক্যটাকে আবার কি করব, আবর্তন করব। তাহলে এই বাক্যকে আবর্তন করলে এই বাক্যই পাওয়া যায়। তাহলে কোনো অকালো জীব নয় কাক, এটা হলো আবর্তন করলাম। আবার আবর্তিত প্রতিবর্তনের আশ্রয় বাক্য কী বলা হয়, প্রতি আবর্তনীয়, এবং সিদ্ধান্তকে বলা হয় প্রতি আবর্তিত। তাহলে আমরা একটি উদাহরণের মাধ্যমে প্রতিবর্তনটি বোঝার চেষ্টা করলাম। প্রতি আবর্তনের কিছু নিয়মকানুন আছে, আমি এখন নিয়মকানুনগুলো নিয়ে আলোচনা করব। প্রতি আবর্তন বাস্তবে আবর্তন ও প্রতিবর্তনের উপর নির্ভরশীল প্রক্রিয়া হলেও কোনো যুক্তিবিদ এর জন্য কতগুলো নিয়ম আবিষ্কার করেছেন। এই নিয়মগুলো অনুসরণ করে আশ্রয়বাক্য থেকে সরাসরি সিদ্ধান্ত লাভ করা যায়। নিয়মগুলো নিম্নে আলোচনা করা হলো। তা আশ্রয়বাক্যের উদ্দেশ্য হবে সিদ্ধান্তের বিধেয়। তাহলে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদটা হবে সিদ্ধান্তের বিধেয়। আশ্রয়বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ হবে সিদ্ধান্তের উদ্দেশ্য। আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে। তাহলে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণটা কি হবে, ভিন্ন, গুণটা ভিন্ন হবে। বাক্যের কোনো অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। আশ্রয়বাক্যে যদি কোনো পদ অব্যাপ্য থাকে তাহলে আমরা সিদ্ধান্তে যেয়ে তাকে ব্যাপ্য করতে পারবো না। প্রতি আবর্তন যেহেতু একটি যৌগিক প্রক্রিয়া, সেহেতু এতে সচরাচর উপরোক্ত নিয়মগুলো আরোপ করা যায় না, এতে একটি সহজ নিয়ম পালিত হয়। আমরা আগে বলেছি যে প্রতি আবর্তন একটি কি যৌগিক প্রক্রিয়া। যেহেতু এটা যৌগিক প্রক্রিয়া, তাই যে উপরোক্ত যে নিয়মগুলো আমরা আলোচনা করলাম সেই নিয়মগুলো সাধারণত মানা হয় না। এটা একটা সহজ সরল নিয়ম মানা হয়। সেই সহজ সরল নিয়মটা কি, প্রথমে প্রতিবর্তন করে তারপরে আবর্তন। অর্থাৎ প্রতি আবর্তনের ক্ষেত্রে প্রদত্ত বাক্যকে প্রথমে প্রতিবর্তন করার পর যে বাক্যটি পাওয়া যাবে তাকে আবার আবর্তন করলেই সিদ্ধান্ত পাওয়া যায়। তাহলে আমরা যখন একটা বাক্যকে প্রতি আবর্তন করব অথবা আবর্তিত প্রতিবর্তন করব, তাহলে প্রথমে আমরা সেই বাক্যটাকে প্রতিবর্তন করার পর যা পাবো সেটাকে আবার আবর্তন করব, তাহলে আমরা প্রতি আবর্তন পেয়ে যাব। আমি এখন বিভিন্ন প্রকার যুক্তিবাক্যের প্রতি আবর্তন নিয়ে আলোচনা করব। প্রথমে আমি এই বাক্যের প্রতি আবর্তন নিয়ে অথবা আবর্তিত প্রতিবর্তন নিয়ে আলোচনা করব। এ বাক্যের প্রতি আবর্তন করলে ই বাক্য পাওয়া যায়। তাহলে এ বাক্যকে যদি আমরা প্রতি আবর্তন করি তাহলে আমরা কি বাক্য পাবো, ই বাক্য পাবো। প্রথমে আমি একটা উদাহরণের মাধ্যমে আমি জিনিসটি বোঝানোর চেষ্টা করছি।
এ যুক্তিবাক্য নিলাম প্রথমে, সকল গরু হয় চতুষ্পদ। এটাকে যদি প্রথমে আমরা প্রতিবর্তন করি তাহলে কি পাবো? এ বাক্যকে প্রতিবর্তন করলে আমরা ই বাক্য পাবো। তাহলে ই বাক্য পেলে আমরা পাবো কোনো গরু নয় অচতুষ্পদ। তো এখন আমরা এ বাক্যকে প্রতিবর্তন করে ই বাক্য পেলাম। তখন আমরা আবার এই প্রতিবর্তন করে যে ই বাক্যটা পেলাম, ই বাক্যকে আবার কি করব? আবর্তন করব। ই বাক্যকে আবর্তন করলে ই বাক্য পাওয়া যায়। তাহলে কোনো অচতুষ্পদ জীব নয় গরু, এটা আমরা কী করলাম? আবর্তন করলাম। তাহলে এই যুক্তি বাক্যকে প্রথমে আমরা প্রতিবর্তন করলাম, প্রতিবর্তন করে আবার আবর্তন করলাম। তাহলে প্রতি আবর্তনের ক্ষেত্রে আমরা প্রথমে প্রতিবর্তন করে তারপরে আবর্তন করব। তাহলে এই বাক্যকে প্রতি আবর্তন করলে ই বাক্য পাওয়া যায়। এখন আমরা ই বাক্যের প্রতি আবর্তন নিয়ে আলোচনা করব। ই বাক্যকে প্রতি আবর্তন করলে আই বাক্য পাওয়া যায়। তাহলে ই বাক্যকে যদি আমরা প্রতি আবর্তন করি তাহলে আই বাক্য পাবো। একটা ই বাক্য নিলাম, কোনো গরু নয় দ্বিপদ। তাহলে কোনো গরু নয় দ্বিপদকে প্রথমে আমরা কি করব? প্রতিবর্তন করব। এই প্রতিবর্তনটাকে তারপরে আবার আবর্তন করব। ই বাক্যকে প্রতিবর্তন করলে এ বাক্য পাওয়া যায়। ই বাক্যকে প্রতিবর্তন করলে কি পাওয়া যায়? এ বাক্য পাওয়া যায়। তাহলে আমরা কোনো গরু নয় দ্বিপদকে যদি প্রতিবর্তন করি তাহলে পাবো সকল গরু হয় অদ্বিপদ। তাহলে পাবো সকল গরু হয় অদ্বিপদ। এ বাক্যটাকে আবার আমরা কি করব? আবর্তন করব। এ বাক্যকে আবর্তন করলে আই বাক্য পাওয়া যায়। যদি এই প্রতিবর্তনটা ই বাক্যকে প্রথমে আমরা প্রতিবর্তন করলাম, এবার প্রতিবর্তন করে এ বাক্য পেলাম, আবার এ বাক্যকে এখন আবর্তন করব। এ বাক্যকে আবর্তন করলে আই বাক্য পাওয়া যাবে। তাহলে আই বাক্য পাওয়া গেলে আমরা পেলাম কিছু অদ্বিপদ জীব হয় গরু। তাহলে ই বাক্যকে প্রতি আবর্তন করলে আমরা কি পেলাম? আই বাক্য পেলাম। এখন আমি আই বাক্যের প্রতি আবর্তন নিয়ে আলোচনা করব। আই বাক্যের প্রতি আবর্তন করা যায় না। আই বাক্য তাহলে কি? আই বাক্যকে প্রতি আবর্তন করা যায় না। আই বাক্যটা আমি আই বাক্যের উদাহরণের মাধ্যমে আমি জিনিসটি বোঝানোর চেষ্টা করব। একটা আই বাক্য নিলাম, কিছু ফুল হয় লাল। তাহলে কি? কিছু ফুল হয় লাল। আই বাক্যকে প্রতিবর্তন করলাম, প্রতিবর্তন করলে কি হলো? ও বাক্য পেলাম। তাহলে কি? কিছু ফুল হয় অলাল। কিন্তু শেষ বাক্য আর আবর্তন করা যাবে না। ও বাক্যকে কি আমরা আর আবর্তন করতে পারবো না। আই বাক্যের প্রতি আবর্তন করা সম্ভব নয়। কেননা আই বাক্যকে আমরা প্রতিবর্তন করলে ও বাক্য পাবো, যে ও বাক্য পেলে আর সেটাকে আর আবর্তন করা সম্ভব হবে না। তাই আই বাক্যের প্রতি আবর্তন সম্ভব নয়। এখন আমরা ও বাক্যের প্রতি আবর্তন নিয়ে আলোচনা করব। ও বাক্যকে প্রতি আবর্তন করলে আই বাক্য পাওয়া যায়। তাহলে ও বাক্যকে প্রতি আবর্তন করলে আমরা কি বাক্য পাবো? আই বাক্য পাবো। তাহলে ও বাক্য হলো কি? কিছু ঘোড়া নয় সাদা। তাহলে আমরা ও বাক্য কী নিলাম? কিছু ঘোড়া নয় সাদা। ও বাক্যকে যদি আমরা প্রতিবর্তন করি তাহলে আই বাক্য পাবো। তাহলে কী হবে? কিছু ঘোড়া হয় অসাদা। তাহলে ও বাক্যকে প্রথমে আমরা ও বাক্যের একটা এক্সাম্পল কী নিলাম? কিছু ঘোড়া নয় সাদা। এটাকে যদি আমরা প্রতিবর্তন করি তাহলে আই বাক্য পাবো কিছু ঘোড়া হয় অসাদা। আবার আই বাক্যকে এখন প্রতিবর্তন ও বাক্যকে প্রতিবর্তন করে আমরা আই বাক্য পেলাম, এবং আই বাক্য পেলাম। আবার আই বাক্যকে আবর্তন করলে আমরা আবার আই বাক্যই পাবো। তাহলে যদি আই বাক্যকে আমরা আবর্তন করি তাহলে আই বাক্য পাবো, সেটা হবে কিছু অসাদা জীব হয় ঘোড়া। তাহলে আমরা কি পাবো? কিছু অসাদা জীব হয় ঘোড়া। কিছু অসাদা জীব হয় ঘোড়া। আচ্ছা, তাহলে আমরা ও বাক্যকে প্রতি আবর্তন করে আই বাক্য পেলাম। আচ্ছা, আমরা একটু আগে দেখলাম যে আই যুক্তি বাক্যের প্রতি আবর্তন করা গেল না। এখানে আই বাক্য প্রতি আবর্তন করা সম্ভব হয় না, এটা নিয়ে আমি আলোচনা করব। প্রতি আবর্তন অমধ্যম অনুমানের একটি যৌগিক প্রক্রিয়া। তো প্রতি আবর্তন আমরা আগে পড়েছিলাম যে প্রতি আবর্তন কোনো মৌলিক প্রক্রিয়া নয়, এটা অমাধ্যম অনুমানের একটি যৌগিক প্রক্রিয়া। এর মধ্যে আবর্তন প্রতিবর্তন উভয় প্রক্রিয়াই নিহিত আছে। প্রথমে আমরা প্রতি আবর্তন করতে গেলে প্রথমে আমরা প্রতিবর্তন করলাম, প্রতিবর্তন করে যেটা পেলাম সেটাকে আবার আবর্তন করলাম। এখানে আশ্রয় বাক্য প্রথমে প্রতিবর্তন করে যে যুক্তি বাক্য পাওয়া যায় তাকে আবার আবর্তন করলে সিদ্ধান্ত পাওয়া যায়।
আই যুক্তি বাক্যকে প্রতি আবর্তন করতে হলে একে প্রথমে প্রতিবর্তন করতে হবে, তারপর আবার কি আবর্তন করতে হবে। আমরা যদি আই বাক্যকে প্রতিবর্তন করতে যাই তাহলে আমরা প্রথমে এটাকে কি প্রতিবর্তন করতে হবে, তারপর সেটাকে কি আবার আবর্তন করতে হবে। কিন্তু আই যুক্তি বাক্যকে প্রতিবর্তন করলে পাওয়া যায় ও যুক্তি বাক্য, কিন্তু ও যুক্তি বাক্যকে আবর্তন করা যায় না। কাজে আই যুক্তি বাক্যের প্রতি আবর্তন সম্ভব নয়। আমরা জানি যে কি আই যুক্তি বাক্যকে যখন আমরা প্রতিবর্তন করলাম তখন ও যুক্তি বাক্য পেলাম, কিন্তু ও যুক্তি বাক্যকে আর আবর্তন করা যায় না, কারণ ও যুক্তি বাক্যের আবর্তন সম্ভব নয়। কাজে আই যুক্তি বাক্যকে প্রতিবর্তন বা আবর্তিত প্রতিবর্তন করা সম্ভব নয়। আমি একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে জিনিসটি বুঝিয়ে বলার চেষ্টা করব। প্রথমে আমরা একটা আই যুক্তি বাক্য নিলাম, কিছু ছাত্র হয় মেধাবী। আমরা যদি এটাকে প্রতিবর্তন করি তাহলে ও যুক্তি বাক্য কিছু ছাত্র হয় ও মেধাবী পেলাম, কিন্তু ও বাক্যের আবর্তন করা সম্ভব নয়। যে এই যে এখানে আমরা আই যুক্তি বাক্যকে প্রথমে প্রতিবর্তন করে ও যুক্তি বাক্য পেলাম, এখন ও যুক্তি বাক্যটাকে আর আবর্তন করা কি সম্ভব হবে না, তাই আই যুক্তি বাক্যের প্রতি আবর্তন সম্ভব নয়। এখন প্রতি আবর্তন কি একটি মৌলিক প্রক্রিয়া না যৌগিক প্রক্রিয়া, সেটি নিয়ে আমি আলোচনা করব। প্রতি আবর্তন অমাধ্যম অনুমানের একটি যৌগিক প্রক্রিয়া, কেননা এখানে আশ্রয় বাক্যটিকে প্রথমে প্রতিবর্তন করে যে যুক্তি বাক্য পাওয়া যায় তাকে আবার আবর্তন করলে সিদ্ধান্ত পাওয়া যায়। কাজে এটি একটি মিশ্র প্রক্রিয়া, এর মধ্যে আবর্তন ও প্রতিবর্তন উভয় প্রক্রিয়া আছে। আচ্ছা, কোনো যুক্তিবিদ মনে করেন যে আবর্তন ও প্রতিবর্তনের মতোই প্রতি আবর্তন একটি মৌলিক প্রক্রিয়া। এক্ষেত্রে কয়েকটি নিয়ম অনুসরণ করে আশ্রয় বাক্য থেকে সরাসরি সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, কিন্তু এ পন্থায় সিদ্ধান্ত টানলে কোনো ক্ষেত্রে ব্যাপ্যতার গোলযোগ ও অর্থের অসঙ্গতি দেখা দেয়। আমরা এই ক্লাসে আমরা কিছুক্ষণ আগে আবর্তিত প্রতিবর্তন বা প্রতি আবর্তনের কিছু নিয়মকানুন পড়েছিলাম। সেই নিয়মকানুনগুলো যদি আমরা অনুসরণ করে কোনো একটা যুক্তি বাক্যকে আবর্তিত প্রতিবর্তন করি তাহলে সিদ্ধান্ত টানলে দেখা যাবে যে সিদ্ধান্তটার মধ্যে ব্যাপ্যতার সমস্যা দেখা দিতে পারে, আবার অর্থেরও অসঙ্গতি দেখা দিতে পারে। তাই আমরা নিম্নে দুভাবে সিদ্ধান্ত টেনে পরীক্ষা করে দেখানো হলো। আমি তোমাদেরকে দুটো এক্সাম্পলের মাধ্যমে সরাসরি সিদ্ধান্ত টেনে এবং প্রতিবর্তন ও আবর্তন করে সিদ্ধান্ত টেনে জিনিসটি বোঝানোর চেষ্টা করছি। প্রথমে আমরা এই যুক্তি বাক্য নিলাম, কোনো মানুষ নয় চতুষ্পদ। এটাকে যদি আমরা আবর্তিত প্রতিবর্তনের নিয়ম অনুসরণ করি তাহলে পাবো সকল অচতুষ্পদ জীব হয় মানুষ। তাহলে আমরা এই বাক্যকে যদি সরাসরি আবর্তিত প্রতিবর্তন করি তাহলে পাবো এ বাক্য সকল অচতুষ্পদ জীব হয় মানুষ। আর যদি আমরা প্রতিবর্তন ও আবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত টানার চেষ্টা করি তাহলে পাবো কি প্রথমে এই যুক্তি বাক্য কোনো মানুষ নয় চতুষ্পদ। এটাকে যদি আমরা প্রথমে প্রতিবর্তন করি তাহলে এ যুক্তি বাক্যটা কি পাবো, সকল মানুষ হয় অচতুষ্পদ। আবার এটাকে প্রতিবর্তনটাকে যদি আবর্তন করি তাহলে আই যুক্তি বাক্য পাবো, তাহলে পাবো কিছু অচতুষ্পদ জীব হয় মানুষ। তাহলে আমরা দুইটা উদাহরণই দেখলাম। একটাতে আমরা সরাসরিভাবে মানে আবর্তিত প্রতিবর্তন বা প্রতি আবর্তনের নিয়ম অনুসরণ করে প্রথমে সিদ্ধান্ত টানলাম, তারপরে প্রতিবর্তন ও আবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত টানলাম। তাহলে দুইটা সিদ্ধান্ততেই দেখলাম যে দুরকম। তাহলে এখানে লক্ষ্য করা যাচ্ছে যে প্রথম সিদ্ধান্তটি অশুদ্ধ কিন্তু পরের সিদ্ধান্তটি কি শুদ্ধ। সরাসরি সিদ্ধান্ত টানায় সেখানে অর্থের অসঙ্গতি দেখা দিয়েছে। আমরা যখন সরাসরি সিদ্ধান্ত টানলাম তখন দেখলাম যে এখানে একটা অর্থের অসঙ্গতি দেখা দিয়েছে, কারণ আমরা যদি উদাহরণটা আবার একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে সিদ্ধান্তটা কি আসছিল, সকল অচতুষ্পদ জীব হয় মানুষ। আসলে সকল অচতুষ্পদ জীব মানুষ নয়, মানুষ ছাড়াও আরও অনেক অচতুষ্পদ জীব রয়েছে। আচ্ছা,
সুতরাং আমরা বলতে বাধ্য যে প্রতি আবর্তন একটি সরল প্রক্রিয়া নয়, সরল প্রক্রিয়া নয়, এটি কি একটা যৌগিক প্রক্রিয়া। এটি আবর্তন ও প্রতিবর্তনের সমন্বয়ে ঘটিত একটি যৌগিক প্রক্রিয়া। আবর্তন ও প্রতিবর্তনের মতো এখানে সরাসরি সিদ্ধান্ত টানা যায় না, মানে আবর্তিত প্রতিবর্তন প্রতি আবর্তনে আমরা কি সরাসরি সিদ্ধান্তে যেতে পারবো না। এতে প্রথমে প্রতিবর্তন করে এবং পরে আবর্তন করেই কেবল সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। তাহলে আমরা প্রথমে এখানে কি করব, প্রথমে এখানে প্রতিবর্তন করব, পরে আবর্তন করে সঠিক সিদ্ধান্তে যেতে পারবো। তাহলে আমরা এ থেকে কি বুঝলাম, যে আবর্তিত প্রতিবর্তন বা প্রতি আবর্তন কোনো কি মৌলিক প্রক্রিয়া নয়, এটি একটি যৌগিক প্রক্রিয়া। তাহলে আমরা কি পেলাম, প্রথমে আমরা কি এই যুক্তি বাক্যকে প্রতি আবর্তন করলাম বা আবর্তিত প্রতিবর্তন করলাম। আমরা যখন এ বাক্যকে প্রতি আবর্তন করলাম তখন আমরা প্রতি আবর্তন বা আবর্তিত প্রতিবর্তন করলাম, তখন আমরা কি পেলাম, এ বাক্যকে প্রতি আবর্তিত প্রতিবর্তন করে আমরা ই বাক্য পেলাম। তারপরে আমরা কি করলাম, তারপরে আমরা ই বাক্যকে প্রতি আবর্তন করলাম। ই বাক্যকে যদি আমরা প্রতি আবর্তন বা আবর্তিত প্রতিবর্তন ই বাক্যকে যদি আমরা আবর্তন বা আবর্তিত প্রতিবর্তন করি তাহলে আমরা কি পাবো, আই বাক্য পাবো। তাহলে কি পাবো, আই বাক্য পাবো। প্রথমে আমরা এ বাক্যকে আমরা প্রতি আবর্তন করলাম, এ বাক্যকে প্রতি আবর্তন বা আবর্তিত প্রতিবর্তন করে আমরা কি পেলাম, ই বাক্য পেলাম। তারপর আমরা ই বাক্যকে আবর্তন বা আবর্তিত প্রতিবর্তন করে কি পেলাম, আই বাক্য পড়লাম। তারপর আমরা আই বাক্যকে আবর্তন বা আবর্তিত প্রতিবর্তন করতে গিয়ে দেখলাম যে আই বাক্যর আবর্তন বা আবর্তিত প্রতিবর্তন কি সম্ভব নয়, তাহলে এটার প্রতি আবর্তন বা আবর্তিত প্রতিবর্তন নেই, এটা আবর্তিত প্রতিবর্তন করা বা প্রতি আবর্তন করা যায় না। তারপর আমরা ও বাক্যকে কী করলাম, আবর্তিত প্রতিবর্তন বা প্রতি আবর্তন করলাম। ও বাক্যকে প্রতি আবর্তন করে আমরা কি পেলাম, আই বাক্য পেলাম। তাহলে আমরা দেখলাম যে কোন যুক্তি বাক্যের আবর্তিত প্রতিবর্তন বা প্রতি আবর্তন সম্ভব নয়, আই যুক্তি বাক্যের সম্ভব নয়। তাহলে আমরা এ বাক্যকে আবর্তিত প্রতিবর্তন করে ই বাক্য পেলাম, ই বাক্যকে আবর্তিত প্রতিবর্তন করলে আই বাক্য পেলাম, আই বাক্যের আবর্তিত প্রতিবর্তন সম্ভব নয়, আর ও বাক্যকে আবর্তিত প্রতিবর্তন করে আই বাক্য পেলাম। আর আমরা দেখলাম যে আবর্তিত প্রতিবর্তন বা প্রতি আবর্তন কোনো কি মৌলিক প্রক্রিয়া নয়, এটা একটি যৌগিক প্রক্রিয়া। এর কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনগুলো যদি অনুসরণ করি তাহলে আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবো না। এখানে কোনো ব্যাপ্যতার সমস্যা দেখা দিতে পারে অথবা অর্থের অসঙ্গতি দেখা দিতে পারে। তাই আবর্তিত প্রতিবর্তন বা প্রতি আবর্তন করতে গেলে প্রথমে আমরা প্রতিবর্তন করব, তারপরে আবর্তন করব। আশা করি তোমরা সবাই আজকের লেকচারটি বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।